আসসালামু আলাইকুম। আজকের পাঠের বিষয় হিসাব বিজ্ঞান দশম অধ্যায় আর্থিক বিবরণী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকের শিক্ষণফল থেকে আমরা যে বিষয়টি জানতে পারবো তা হচ্ছে নিট ক্রয় নির্ণয় করতে তোমরা পারবে এবং সমীকরণ দ্বারা বোঝাতে পারবে। মোট মুনাফা নির্ণয় করে সমীকরণে দেখাতে পারবে, নিট মুনাফা নির্ণয় করে দেখাতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন এক্সারসাইজ বেসডে স্লাইডগুলো তৈরি করে দিচ্ছি। আর্থিক অবস্থার বিবরণী এই বিষয়টি বা আর্থিক বিবরণী এই পার্টে আমাদের যেহেতু বিষয়গুলো আর বিশদায় বিবরণীতে আমাদেরকে মোট মুনাফা, নিট মুনাফা, পরিচালন মুনাফা এই বিষয়গুলো নির্ণয় করতে হচ্ছে। সুতরাং এখানে তোমাদেরকে বিস্তারিতভাবে আর এবং এক্সের ব্যবহারটা ভালো করে জানতে হবে, যে বিষয়গুলো আমি তোমাদেরকে হিসাব সমীকরণে পাঠে শিখিয়েছি, পূর্বের লেকচারগুলোতে রয়েছে এবং আমি লিঙ্ক করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে স্লাইডে চলে এসছে শরৎ ট্রেডার্স 30শে জুন 2017। তাহলে কত সালের এটি হিসাব? 2017 সালের 30শে জুন, তার মানে সমাপ্ত বছর। তাহলে এটা ওপেনিং হয়েছিল 1/7/2016, অর্থাৎ 12 মাস পিছিয়ে যেতে হবে। এখানে যে উপাদানগুলো রয়েছে বন্ধুরা খেয়াল করো। মজুত পণ্য 1/7/2016 30,000 টাকা, ক্রয় ও বিক্রয় দেয়া রয়েছে, বেতন ও ভাতা 3/4 অর্থাৎ 4 ভাগের 3 ভাগ হচ্ছে 9,000 টাকা, মণিহারি রয়েছে 2,000, শিক্ষানবিশ ভাতা 3,000, পরিবহন 4,000 এবং বন্দর খরচ 1,000, আর ভাড়া 10 মাস দেখো ক্রেডিটে রয়েছে, এই জায়গাটা খেয়াল করতে হবে 8,000 এবং 10% বিনিয়োগ 1/1/17, তার মানে এই যে তারিখটা পাশে দেওয়া রয়েছে এই তারিখে বিনিয়োগটা কারবার করেছে, অর্থাৎ বিনিয়োগের উপর প্রাপ্ত সুদ কিন্তু কারবার পাবে, অর্থাৎ প্রাপ্য সুদ হবে। এটি তোমাকে সমন্বয়ে খেয়াল করতে হবে। ব্যবসায়িক ভাতা 2,000 টাকা ডেবিটেও রয়েছে, ক্রেডিটেও রয়েছে এবং ব্যবসায়িক ভাতাটাকে তোমার ক্রয় এবং বিক্রয়ের উপরে এখানে চার্জ করতে হবে, মাইনাস করে দেখাতে হবে। দেনাদার ও পাওনাদার 80,000 এবং 50,000 টাকা। বন্ধুরা খেয়াল করো, সমন্বয়ে রয়েছে 4টি উপাদান: সমাপনী মজুত পণ্য 30,000 টাকা এবং 1,000 টাকা অব্যবহৃত মণিহারি। এখন এখানে যে সমন্বয়ের বিষয়গুলো রয়েছে সে স্লাইড পরের স্লাইডে তোমরা পুনরায় বিষয়টি আবার দেখতে পাবে। সমীকরণের মূল বিষয়টা আমরা যে জানি তা হচ্ছে A = L + OE/E, C + R - EX - D। এখান থেকে আমরা বিষয়টিকে যদি বাম পাশে প্লাসগুলোকে A + EX + D এবং ডান পাশে L + C + R, আমার প্রত্যেকটি লেকচারেই দেখো তোমাদের এখন এই সমীকরণের বিষয়টি থাকবে। কেন? কারণ ডেবিট, ক্রেডিট এবং হিসাবের নাম নির্ণয় না করতে পারলে তোমরা সঠিকভাবে বিষয়গুলোর সঙ্গে যোগ এবং বিয়োগ করতে পারবে না। আমরা জানি সম্পদ ব্যয় এবং উত্তোলন, ডেবিট বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট, আমি এখানে দেখিয়ে দিয়েছি। এবং হচ্ছে LCR বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট এবং হ্রাস পেলে হচ্ছে ডেবিট। এখানে এই বিষয়গুলোকে যখন ক্রেডিট আইটেমগুলোকে যখন ডেবিটে নিয়ে এসেছি তখন মাইনাস দিয়ে দেখিয়ে দিয়েছি এবং ডান পাশে যখন আমি সম্পদ EX এবং D দেখিয়েছি তখন তাকে আবার ডান পাশে মাইনাস করে দিয়ে হ্রাস করে ক্রেডিট দেখিয়েছি। তাহলে এখানে আমার মূল উপাদান আমাদের হিসাব, চতুর্থ অধ্যায়, জাবেদা, খতিয়ান, প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে প্রত্যেকটি লেকচারের মধ্যে আমি তোমাদের বিষয়গুলো এখানে প্রদর্শিত করেছি, কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে এবং কিভাবে সমীকরণের মাধ্যমে এটি চিহ্নিত করতে হবে, যেটি পাঠ্যপুস্তকের আলোকে রয়েছে এবং পাঠ্যপুস্তকে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে যে সমীকরণের রাশভিত্তিটি তোমাকে খেয়াল করতে হবে প্রতিনিয়ত। এটি হিসাবের শ্রেণীবিভাগ, লেনদেন নির্ণয় এবং আমরা যখন চূড়ান্ত হিসাব তৈরি করব, অর্থাৎ আর্থিক বিবরণী তৈরি করব, ফলাফল নির্ণয় করব একটি কারবারে, তখন এই বিষয়টিকে আমার বাস্তবের মধ্য দিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ A + EX + D এরা বৃদ্ধিতে ডেবিট, -A - EX - D এরা হ্রাসে হচ্ছে ক্রেডিট, L + C + R এরা বৃদ্ধিতে ক্রেডিট এবং L - C - R এরা হ্রাসে হচ্ছে ডেবিট। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চলে আসো, দেখো আমরা এইটার আলোকে কিভাবে আমরা আমাদের গাণিতিক সমস্যার সমাধানটা করতে পারি। গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে তোমাকে সম্পদগুলো নির্ণয় করতে হবে, ব্যয়গুলো নির্ণয় করতে হবে, উত্তোলন এখানে কতটুকু আছে সেটা চিহ্নিত করতে হবে এবং দায়ের পরিমাণ, দায় কোনগুলো আছে সেটা তোমাকে চিহ্নিত করতে হবে, মূলধন চিহ্নিত করতে হবে এবং আয় উপাদান চিহ্নিত করতে হবে। এই চিহ্নিত উপাদানের মাধ্যমে তোমাকে যখন মোট মুনাফা, পরিচালন মুনাফা এবং নিট মুনাফা নির্ণয় করবে তখন তোমাকে পুরোপুরি এখানে বিষয়ে এই সমীকরণের উপাদানগুলো থেকে আর এবং EX উপাদানগুলোকে তোমাকে নিয়ে আসতে হবে, অন্য কোনো উপাদান এখানে নিয়ে আসা যাবে না। অর্থাৎ
বন্ধুরা, মোট মুনাফা নির্ণয়ে, পরিচয় মুনাফা নির্ণয়ে এবং নিট মুনাফা নির্ণয় অর্থাৎ বিশদ আয় বিবরণী করার সময় আমাদের শুধুমাত্র RREX-কে নিয়েই কাজ করতে হবে। এখন আসো বন্ধুরা, আমরা আবার পুনরায় স্লাইডে চলে যাই, পুনরায় অঙ্কের মধ্যে চলে যাই। সমস্যাটার মধ্যে কি রয়েছে দেখো, শরৎ ট্রেডার্স 30শে জুন 2017। এখানে আমি বলেছিলাম যে ব্যবসায়িক বার্তা 2000 টাকা এবং পাওনাদার 80,000 50,000 টাকা। এখানে এই উপাদানগুলো তোমাদের দেখিয়েছি। এখানে সমন্বয়ের কাজ রয়েছে 3টা, তোমাকে খেয়াল করতে হবে। বেতন ও ভাতা 3/4 অর্থাৎ 4 ভাগের 3 ভাগ হচ্ছে 9,000 টাকা এবং ভাড়া হচ্ছে 10 মাস। ক্রেডিটে উপভাড়া, যেটা ক্রেডিটে থাকলে এটিকে তোমার ভাড়া হলে তোমাকে বেতন বা ভাড়া যেটাই হোক, ক্রেডিটে থাকলে তোমার এটিকে তোমার উপভাড়া হিসেবে, অন্যান্য আয় হিসেবে তোমাকে দেখাতে হবে। এবং 10% বিনিয়োগ, এই উপাদানের উপর 10% বিনিয়োগের সুদ তোমাকে নির্ণয় করে তারিখকে ধরে কত সুদ হবে সেটি তোমাকে নির্ণয় করে বসাতে হবে। তার মানে এখানে সমন্বয়ের কাজ রয়েছে তোমার প্রিয় শিক্ষার্থীরা 3টি। এই 3টি সমন্বয়ের কাছ থেকে তোমাকে ডেবিট হিসাবের নামগুলো বের করতে হবে। আর এখানে আমাদের সমন্বয় কয়টি রয়েছে? 4টি, অর্থাৎ ওখানে 3টি এবং এখানে 4টি, মোট হচ্ছে 60টি। এই 60টি উপাদান তোমাকে নতুনভাবে নির্ণয় করে বাকি উপাদানগুলো রেওয়া মিলের উপাদানের সঙ্গে R-EX এর সঙ্গে সমন্বয় করে কাজগুলো করতে হবে। এখন বন্ধুরা এসো আমরা কিভাবে এই বিষয়গুলোকে নির্ণয় করব সেটি আমরা দেখব। প্রশ্নের আলোকে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়, দ্বিতীয় প্রশ্ন রয়েছে মোট মুনাফা নির্ণয় করো এবং তৃতীয় প্রশ্ন রয়েছে, গ নম্বর প্রশ্নে রয়েছে মোট মুনাফা 2 লক্ষ টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো হিসাব বিজ্ঞানের 3টি করে প্রশ্ন থাকবে সৃজনশীলে। কতে থাকবে 2, খতে থাকবে 4 এবং গতে থাকবে 4। এই উপাদানগুলোর আলোকে তোমাকে সমাধান করতে হবে এবং উদ্দীপক তোমার এখানে রেওয়া মিল এবং সমন্বয়, এই 2 জায়গা থেকে তোমাকে সমন্বয়ের বিষয়গুলো আলাদা করতে হবে। কারণ সমন্বয় শব্দটি তোমাদের এর আগে সমন্বয় জাবেদে আমি আলোচনা করেছি, যে লেনদেনগুলো হিসাবভুক্ত হয়নি সেগুলোকে আমাদের বলা হচ্ছে সমন্বয়। এই লেনদেনগুলো লিপিবদ্ধ করতে হলে আমাদেরকে হিসাবের শ্রেণী, হিসাবের নাম, হিসাবের শ্রেণী বের করে তারপরে সমীকরণে সেটা কোড করতে হবে। বন্ধুরা খেয়াল করো, সমন্বয়ে প্রথম যে উপাদানটা রয়েছে, সমাপনী মজুত পণ্য 30,000 টাকা এবং 1,000 টাকা অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে। এখানে খেয়াল করো, এখান থেকে যখন আমরা হিসাবের নাম বের করছি তখন অব্যবহৃত মণিহারি হিসাব হচ্ছে ডেবিট এবং সমাপনী মজুত পণ্য হিসাব হচ্ছে আমার ক্রেডিট। তাহলে সম্পদ, প্রথমটি হচ্ছে সম্পদ এবং দ্বিতীয়টি হচ্ছে সম্পদ। প্রথমটা এ বৃদ্ধি, তারপরটা হচ্ছে এ হ্রাস, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে এটা তোমার দেখাতে হবে এবং সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিতে হবে। সমাপনী মজুত পণ্য আমার 2টো জায়গায় বাদ যাবে। একটা হচ্ছে তোমার বিশদ আয় বিবরণী বা আয় বিবরণীতে মোট মুনাফার নির্ণয় অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় সমাপনী মজুত পণ্যটি আসবে, সেখানে সমাপনী মজুত পণ্যের ইনার কলামে লিখে সেখান থেকে অব্যবহৃত মণিহারিটা বাদ দিতে হবে এবং তোমার অব্যবহৃত মণিহারি হিসেবে চলতি সম্পদ, আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে এই অব্যবহৃত মণিহারিটি দেখাতে হবে। বন্ধুরা এখানে আরেকটা কাজ করতে হবে, মণিহারি শব্দটি তোমার আরেকটা জায়গায় রয়েছে রেওয়া মিলের ভিতরে, সেখান থেকে ওই 1,000 টাকাটা তোমাকে বাদ দিয়ে দেখাতে হবে। এখন দেখো, আন্তঃফেরত 2,000 টাকা এবং বহি ফেরত 1,000 টাকা। আন্তঃফেরত এখান থেকে আমরা কিভাবে করব? আন্তঃফেরত হিসাব মানে বিক্রয় ফেরত হিসাব, বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং হচ্ছে প্রাপ্য বা দেনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। একটা হিসাব হচ্ছে আয় আর একটা হিসাব হচ্ছে সম্পদ। তাহলে একটা হচ্ছে আর হ্রাস এবং আরেকটা হচ্ছে এ হ্রাস। আয় বিবরণীতে বিক্রয় থেকে বাদ যাবে এবং আর্থিক অবস্থা বিবরণীতে দেনাদার থেকে বাদ যাবে। দ্বিতীয় যেটা বহি ফেরত রয়েছে, এটি অবশ্যই পাওনাদারকে ফেরত দিতে হবে। তাহলে পাওনাদার হিসাব হচ্ছে ডেবিট, এটি দায় হিসাব এবং বহি ফেরত বা ক্রয় ফেরত হিসাব হচ্ছে ক্রেডিট। একটি হচ্ছে এল হ্রাস আর একটা হচ্ছে ইএক্স হ্রাস। একটি দায় হিসাব আর একটা হচ্ছে ব্যয় হিসাব। আর্থিক অবস্থার বিবরণীতে দেখো, আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় পাওনাদার থেকে বাদ যাবে এবং আয় বিবরণীতে মোট পণ্য ক্রয় নির্ণয়ে বিয়োগ হবে, অর্থাৎ আমাদের বই ফেরতটা ক্রয় থেকে মাইনাস করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটি সমন্বয় এখানে যখন আমি গাণিতিক সমস্যাগুলো দিচ্ছি, সমাধানে নিয়ে এসেছি, তখন প্রথমে তোমাকে এই বিষয়টি চিন্তা করে আগে নিয়ে নিতে হবে। তারপরে তুমি সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে এটি যোগ বিয়োগ করে দেখাতে পারবে। এটি শুধু তোমার গাণিতিক সমস্যার সমাধানেই না, এটি তোমার এমসিকিউ নির্ণয়ে, যে কোনো অঙ্ক, জাবেদা, খতিয়ান, নগদান
বা রেওয়া মিল যে কোনো উপাদানই করতে যাও, তোমাকে এই বিষয়টি যদি তুমি তত্ত্ব এবং উপপাদ্যের আলোকে বিশ্লেষণ করতে পারো তাহলে তুমি সহজেই সমাধান করতে পারবে। 3 নম্বর সমন্বয়ে কি বলা রয়েছে দেখো, ধারে ক্রয় 5,000 টাকা এবং বিক্রয় 10,000 টাকা হিসাবভুক্ত হয়নি। এটির আগে তুমি জাবেদা হিসাবের শ্রেণী বের করে ফেলো। দেখো প্রথমে যা বলা রয়েছে, ধারে ক্রয় হিসাব ডেবিট, ক্রয়ের পরিমাণ বেড়ে যাবে, ব্যয় বৃদ্ধি পাবে এবং প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, যখন ধারে ক্রয় বা শুধু ক্রয় সমন্বয়ে লেখা থাকে আমরা ধরে নিই এটি ধারে রয়েছে। যেহেতু কিনা ধারে বিষয়টি বলা রয়েছে তাতে সমস্যা নেই, কিন্তু যখন বলা থাকবে না তখন তো তোমাকে এটি ধারেই ধরে নিতে হবে, অর্থাৎ অলিখিত ক্রয় বা শুধু ক্রয় যদি লেখা থাকে। আর যদি নগদে বলা থাকে তখন নগদান হিসেবে নিতে হবে। তাহলে আমরা দেখো EX বৃদ্ধি এবং হচ্ছে L বৃদ্ধি, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আয় বিবরণীতে বসবে, অর্থাৎ এটি বিক্রিত পণ্যের ব্যয়ের সঙ্গে যোগ করতে হবে এবং আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় হিসাবে দেখাতে হবে, অর্থাৎ চলতি দায়ের সঙ্গে এটি যোগ করতে হবে। প্রাপ্য হিসাব ডেবিট বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। একটি সম্পদ, একটি হচ্ছে আয়, এ বৃদ্ধি আর বৃদ্ধি। আর্থিক অবস্থা বিবরণীতে দেনাদারের সঙ্গে যোগ হবে এবং আয় বিবরণীতে বিক্রয়ের সঙ্গে যোগ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটি সমন্বয়ে দেখো সংশ্লিষ্ট হিসাব বের করার পরেই তারপরে কিন্তু আমাদের সংশ্লিষ্ট উপাদানের সঙ্গে যোগ বিয়োগ করতে হচ্ছে, অর্থাৎ আমরা যে বিশদ আয় বিবরণী বা আয় বিবরণীর পাঠটি তৈরি করব সেখানে আমাদের সমন্বয়ের হিসাবগুলো যদি আমি সঠিকভাবে সংযোজন করতে যাই তাহলে আমাকে বিশ্লেষণ করতে হবে হিসাবের শ্রেণী, সমীকরণে তাকে নির্ণয় করে তত্ত্ব এবং উপপাদ্যটি সংশ্লিষ্ট উপাদানের সঙ্গে যোগ বা বিয়োগ করতে হবে। পাওনাদার উপর বাটা 2% সঞ্চিতি ধরতে হবে। সাধারণত দায়ের উপরে সঞ্চিতি ধরা হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী মানে সঞ্চিতিটা আমাদের না ধরাই উত্তম, কিন্তু যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে সেই জন্য আমি এই উপাদানটি তোমাদের সামনে দেখাচ্ছি। এখানে খেয়াল করো, পাওনাদার উপর 2% বাটা সঞ্চিতি। পাওনাদার, যেহেতু পাওনাদার হিসাব আমাদের এখানে পাওনাদার হিসাব আমার ডেবিট এবং প্রাপ্য অবলিক পাওনাদার বাট্টা সঞ্চিতি হিসাব হচ্ছে আমার ক্রেডিট। এখানে প্রদেয় বা পাওনাদার L হ্রাস আর হচ্ছে প্রাপ্য বা পাওনা বাট্টা সঞ্চিতি, এটিকে আয় হিসেবে দেখানো যাবে না, এটি যেহেতু ব্যয় থেকে মাইনাস করতে হবে এই জন্য EX হ্রাস। আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায়ের থেকে বাদ যাবে এবং আয় বিবরণীতে বসবে পরিচালন ব্যয় থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ আয় বিবরণীতে এসে পরিচালন ব্যয় থেকে আমরা এটাকে মাইনাস করে কোড করে দেখিয়ে বিয়োগ করে দেব, অর্থাৎ পরিচালন ব্যয়ের পরিমাণটা আমাদের কমে আসবে। তার প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা বিষয়টি দেখলে। এখন আসো আমাদের রেওয়া মিলের ভিতরে কয়টি উপাদান রয়েছে আমি সেটা তোমাদেরকে এর আগে বলেছি। এখন তোমরা খেয়াল করো, বেতন ও ভাড়া 3/4 অংশ, অর্থাৎ পুরো বেতনটাকে 4 ভাগ করে তার 3 ভাগ হচ্ছে 9,000 টাকা। তাহলে 1 ভাগ বের করার সময় বন্ধুরা তোমাকে খেয়াল করতে হবে, এখানে 3 দিয়ে ভাগ দিলে 3 3 9, অর্থাৎ 1 ভাগে হচ্ছে তোমার 3,000 টাকা। এবং ভাড়া 10 মাস, ভাড়া 10 মাস মানে হচ্ছে এখানে তোমার 2 মাসের ভাড়া এখনও উপভাড়া আমাদের অনাদায়ী রয়েছে, তো 10 দিয়ে ভাগ দিলে 800 টাকা, 800কে 2 দিয়ে গুণ দিলে 1600 টাকা, অর্থাৎ এই 1600 টাকা বের করতে হবে। 10% বিনিয়োগের সুদ, এটি নির্ণয় করতে হলে 10% সুদ হচ্ছে 10,000 টাকা, কিন্তু 1/1/2017, কিন্তু শুরু হয়েছিল আমাদের আর্থিক বছরটা 1/7/2016, তাহলে 6 মাস পরে, তাহলে সুদটা 10,000 হলে অর্ধেক হচ্ছে 5,000 টাকা, অর্থাৎ অর্ধেক বছরের সুদ কারবার পাবে। দেখো আমরা জাবেদা করেছি, এখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি। প্রথমটা দেখো, বেতন ও ভাতা হিসাব ডেবিট, বেতন ও ভাতা হবে, এটি বেতন ও ভাতা হিসাব হচ্ছে ডেবিট আর হচ্ছে বকেয়া বেতন ও ভাতা হিসাব হচ্ছে ক্রেডিট। একটা EX বৃদ্ধি, একটা হচ্ছে L বৃদ্ধি। আয় বিবরণীতে বসবে পরিচালন ব্যয় হিসাবে, আর আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় হিসাবে বসবে। প্রাপ্য অবলিক অনাদায়ী হিসাব ডেবিট আর হচ্ছে উপভাড়া হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট, অর্থাৎ সম্পদ বৃদ্ধি আয় বৃদ্ধি, তাহলে এ বৃদ্ধি আর বৃদ্ধি। আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদ হিসেবে দেখাতে হবে এবং আয় বিবরণীতে বসবে অন্যান্য আয় হিসাবে। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে পরেরটা যেটা রয়েছে বিনিয়োগের সুদ, সেই বিনিয়োগের সুদের মধ্যে ছিল তোমার প্রাপ্য সুদ হিসাব ডেবিট এবং বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। বন্ধুরা তোমরা এটা খেয়াল করে নিও, এখানে তোমার ওটাও আমাদের অন্যান্য আয় অর্থাৎ আয়ের মধ্যে বসবে বিশদ আয় বিবরণীতে। এখন প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, 1 ক নং প্রশ্নের উত্তরে নিট ক্রয় নির্ণয়ের কথা বলা রয়েছে। আর নিট ক্রয় নির্ণয় করতে গেলে প্রথমে ক্রয় বসাতে হবে 80,000 টাকা, ধারে ক্রয় ছিল বা লিখিত ক্রয় ছিল 5,000 টাকা, 85,000 মাইনাস ফেরত অবলিক ক্রয় ফেরত অবলিক বহি ফেরত, এই 3টি শব্দ তোমরা মাথায় রাখবে। 1,000 টাকা মাইনাস করলে 84,000 টাকা, ব্যবসায়িক বাট্টা 2,000 টাকা,
মাইনাস করার পরে ৮২,০০০ টাকা আমাদের নিট ক্রয়। এই নিট ক্রয়টা হচ্ছে একটি আর্থিক বছরের শেষে এসে ক্রয়ের পরিমাণ প্লাস মাইনাস, অর্থাৎ কতটুকু আসলো কতটুকু গেল, এই তার ফলাফল নির্ণয় করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিট ক্রয়। এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে আমরা সমন্বয়গুলো যেগুলো খেয়াল করলাম, সমন্বয় থেকে যে উপাদানগুলো বের করেছি তার ব্যাখ্যা আমি তোমাদের পাশে দেখিয়ে দিয়েছি, কোন উপাদানের সঙ্গে যোগ হবে এবং কোন উপাদানের সঙ্গে বিয়োগ হবে। এই বিষয়গুলো তথ্য এবং উপাত্তের আলোকে এই এক ফর্দ তালিকা তৈরি করে, এখানে এক ধাপ তালিকা তৈরি করে বিবরণ টাকা 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 এইভাবে তালিকা তৈরি করে আমরা সবগুলো ফলাফল নির্ণয় করে থাকি। পূর্বের লেকচারটি তোমরা দেখেছো, আমার পূর্বের লেকচারেও এটা আমার রয়েছে। যেহেতু আর্থিক বিবরণী নিয়ে আমি বেশ কয়েকটি লেকচার তোমাদের সামনে প্রদর্শন করব। এখন প্রিয় শিক্ষার্থীরা যেটা বলছিলাম যে 10% বিনিয়োগের যে বিষয়টি তোমরা ওখানে দেখতে পেলে, পুরোটা ব্যাখ্যা আমি ওখানে দিতে পারিনি। এখানে দেখো তাহলে 5,000 টাকা যেটা এসেছিল সেটা কিন্তু অন্যান্য আয় হিসেবে আমাকে দেখাতে হয়েছে বিশদ আয় বিবরণীতে, অর্থাৎ অন্যান্য আয় হিসেবে তোমাকে যোগ করতে হবে পরিচয় মুনাফার সঙ্গে। এখন বন্ধুরা এখানে দ্বিতীয় প্রশ্নটা চেয়েছে, সেটা হচ্ছে মোট মুনাফা নির্ণয় করো। তাহলে মোট মুনাফা নির্ণয় করতে গেলে তোমরা নিয়মটা জানো যে প্রথমে তোমাকে নিট বিক্রয় বসাতে হবে। বিক্রয়ের সঙ্গে তোমাকে কি করতে হবে, এখানে আন্তঃফেরত আছে, অর্থাৎ বিক্রয় 1,50,000 টাকা লেখার পরে ধারে বিক্রয়টা তোমার এখানে যোগ করতে হবে 10,000 টাকা, তারপরে সেখান থেকে আন্তঃফেরত 2,000 টাকা মাইনাস করে দেখাতে হবে, দেখালেই এবং ব্যবসায়িক বাটা 2,000 টাকা মাইনাস করতে হবে করে নিট বিক্রয় আসলো। তারপরে বিক্রিত পণ্যের ব্যয় যে উপাদানগুলো যাবে সেটি তোমরা খেয়াল করো। প্রারম্ভিক মজুত পণ্য যাবে 30,000 টাকা, ক্রয় নিট ক্রয়টি তুমি 82,000 টাকা নিয়ে এসে বসাবে। আর এখানে রয়েছে তোমার বন্দর চার্জ, এই বন্দর চার্জটা তোমার 1,000 টাকা বসাতে হবে। সমন্বয় আর কোনো উপাদান নেই। তাহলে এই করার পরে সেখান থেকে মাইনাস সমাপনী মজুত পণ্য অবহিত মণিহারি 1,000 টাকা বাদ দিলে 29,000 টাকা এখান থেকে বাদ দেওয়ার পরে তোমার বিক্রিত পণ্যের ব্যয় আসবে। নিট বিক্রয় থেকে তোমার 29,000 এখানে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে যে ফলাফলটা আসবে সেটি হচ্ছে তোমার মোট মুনাফা। আশা করি বন্ধুরা তোমরা সেটি কাজটি নির্ণয় করতে পারবে। এটি তোমাদেরকে আমি হোমওয়ার্ক বা বাড়ির কাজ হিসাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিলাম, এটি তোমরা পড়বে। আমি নিট ক্রয় নিট বিক্রয় ইতিপূর্বের লেকচারগুলোতে কমপ্লিট করে দিলাম। আগামীতে তোমাদেরকে আমি মোট মুনাফা এবং পরিচালন মুনাফা, নিট মুনাফা এগুলো নিয়ে আরও একটি লেকচার দেব। আর মোট মুনাফা এখানে যেহেতু আমাদের দেয়া রয়েছে, তাহলে আগের মুনাফাটা পরের অঙ্কের মধ্যে আর ধরার কোনো প্রয়োজন নেই। গ নম্বর প্রশ্নের উত্তরটা করার সময় তোমাকে মোট মুনাফা 2 লক্ষ টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করতে হয়। নিট মুনাফা নির্ণয় করতে যে তোমাদের উপাদানগুলো ম্যাক্সিমামগুলো আমি দেখিয়ে দিলাম। এখানে বেতন ও ভাতা প্রথমে বসাবে, বসানোর পরে 9,000 টাকা, তার সঙ্গে যোগ দেবে 3,000 টাকা, মণিহারি 2,000 টাকা, তার সঙ্গে মাইনাস 1,000 টাকা অবহিত মাইনাস করবে, শিক্ষানবী ভাতা 3,000 টাকা বসাবে, বই পরিবহন বিক্রয় পরিবহন 4,000 টাকা বসাবে। বন্দর চার্জ হচ্ছে যেহেতু আমাদের চলে গেছে আগে, তাহলে এখানে বসানোর দরকার নেই। ভাড়া ক্রেডিটে আছে, তাহলে এটি আমাদের অন্যান্য আয় হিসাবে আমাদেরকে দেখাতে হবে। এর সঙ্গে বিনিয়োগের সুদও তোমাকে অন্যান্য আয় হিসেবে দেখাতে হবে। তাহলে এখানে পরিচালন মুনাফা পরে তোমাকে নিট মুনাফাটা নির্ণয় করতে হবে। তাহলে পরিচালন ব্যয়টা মাইনাস করলেই তোমার বিষয়টা হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেকচারের প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের প্রত্যেকটি লেকচারেই আমি চেষ্টা করি তোমাদেরকে কিছু তোমার মনস্তাত্ত্বিক কিছু বিষয় তুলে ধরার জন্য চেষ্টা করি, তোমার মনের তাত্ত্বিক কিছু বিশ্লেষণ মূলক বাক্য দেওয়ার চেষ্টা করি। আজ তোমাদেরকে শুদ্ধাচার কৌশলে এটার উপরে কিছু এখানে বক্তব্য দিয়েছি। সেটা হচ্ছে আমি কি নির্ধারিত সময় এসেছি, এই বক্তব্যগুলো যদি তুমি ঠিকভাবে পালন করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে। তাহলে দেখো এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমি কি নির্ধারিত সময় এসেছি, আমি কি কিছু বলার আগে হাত উঁচু করেছি, আমি কি আস্তে কথা বলেছি, আমি কি পাঠে সক্রিয় অংশগ্রহণ করেছি, আমি কি সঠিক সময় ক্লাসে আসছি, আমি কি শিক্ষকের কথা মনোযোগ সহকারে শুনেছি, আমি আজ কি ভালো কাজ করেছি। এই বিষয়গুলো যদি আমরা শ্রেণীকক্ষ থেকে নিজের মধ্যে তৈরি করতে পারি, তাহলে বন্ধুরা আমরা সামনের দিনগুলোতে পরিবার, সমাজ তথা সব জায়গায় ভালো থাকতে পারবো। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ